আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমেরিকার সঙ্গে যে আমাদের যে ট্রেড এগ্রিমেন্ট মানে যেটা আটকে আছে, সেটাতে ভারতবর্ষের একটাই মুশকিল হয়েছিল, সেটা হচ্ছে গার্মেন্টস। যে গার্মেন্টস আমাদের মানে আমেরিকায় রপ্তানি হতো, সেই গার্মেন্টসটা আমাদের বন্ধ হয়ে থাকায় এই গার্মেন্টস শিল্প নিয়ে ভারতবর্ষ কিন্তু খুব চিন্তিত ছিল, যার জন্য তারা বিকল্প বাজার খুঁজছিল। এখন সেক্ষেত্রে রাশিয়া বলে দিয়েছিল যে আমাদের এখানে তোমাদের যা গার্মেন্টস আছে সমস্ত কিছু পাঠিয়ে দিও। কিন্তু একটা দেশের উপরে তো আর নির্ভর করা যায় না, বিভিন্ন দেশ দরকার হয়। তার মধ্যে আমেরিকা একটা বড় খরিদ্দার ছিল। আমেরিকার মতো খরিদ্দার যদি এখানে আটকে যায়, সেখানে তার দ্বিতীয় একটা বাজার খুঁজতে হবে। কারণ গার্মেন্টসের একটা বড় সমস্যা হচ্ছে ইউরোপিয়ান এবং আমেরিকানদের যে হাইট আছে, যে তার লম্বা চওড়া যাদের দেহ, সেই অনুযায়ী গার্মেন্টস গুলো তৈরি হয়। সেগুলো চীনে দিলেও কাজ হবে না, জাপানে দিলেও কাজ হবে না, রাশিয়ায় কিছু হয়ে যাবে। কিন্তু রাশিয়ার যে উচ্চতা এবং আমেরিকানদের যে উচ্চতা, সেই উচ্চতায় খানিকটা এদিক ওদিক হয়ে থাকে। ফলে গার্মেন্টস পুরোটা হয়তো সাইজে রাশিয়ানদের কাছে কিছুটা ফিট হচ্ছে না। সেক্ষেত্রে ইন্ডিয়ার সামনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, যে বিকল্প বাজার যখন খুঁজতে আরম্ভ করলো, খুঁজতে খুঁজতে ইউরোপিয়ান ইউনিয়ন এগিয়ে এলো। ইউরোপিয়ান এগিয়ে এসে তখন এখন গত কয়েকদিন আগে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এখন ভারতবর্ষের সঙ্গে শুরু হলো, সেই ফ্রি ট্রেড এগ্রিমেন্টে গার্মেন্টসের ওই সমস্যাটা সম্পূর্ণভাবে মিটে গেছে। এখন 0% ট্যারিফে ভারতবর্ষ 2026 মার্চের মধ্যে যে এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে, তাতে মার্চের 26 মধ্যে ভারতবর্ষ সেই গার্মেন্টস পুরো এখন এতে ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলো দেশ আছে সব দেশে পাঠাতে পারবে। 0% ট্যারিফ, কোনো ট্যারিফের ব্যাপার নেই। এখন এই যে আমাদের সমস্যার সমাধান তো হলো, কিন্তু সমস্যা একটা বাড়লো একটা দেশে, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের। বাংলাদেশের সমস্যা কি? বাংলাদেশের সমস্যা হচ্ছে বাংলাদেশ পুরোপুরি পরনির্ভরশীল। যেমন তুলা আমরা দিতাম, সে তুলা রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাবে এরপর, কারণ আমাদের নিজেদেরই এবার তুলো লাগবে। দ্বিতীয় হচ্ছে সেখানে কলকারখানাগুলো বন্ধ হচ্ছে, এই ঝামেলা টামেলার জন্য একে একে সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তৃতীয়ত হচ্ছে আমাদের এখান থেকে বিদ্যুৎ কমানো শুরু হয়ে গেছে। তার ফল হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন এখন লোডশেডিং শুরু হয়ে গেছে এই সময় থেকেই, আর ভবিষ্যতে আরো হবে। আর বিদ্যুৎ বন্ধ করবে বলেই সমস্ত যত সরকারি কর্মচারী ছিল তাদেরকে ধীরে ধীরে সরকার ফিরিয়ে এনেছে। আদানিও বিদ্যুৎ কমিয়ে দিয়েছে এবং একটা হুমকি দিয়েছে যে বিদ্যুতের বিল যদি পুরো না মেটানো হয় তাহলে পরে আমরা বিদ্যুৎ পুরোপুরি কেটে দেবো। এখন বাংলাদেশের হাতে সেই অর্থ নেই যে পুরোপুরি $800 মিলিয়ন একেবারে আদানির ফিরিয়ে দেবে। তৃতীয় হচ্ছে যে সুতো, ভারতীয় সুতো যদি না যায় তাহলে পরে মুশকিল আছে, মানে গার্মেন্টস শিল্প চালানোই মুশকিল আছে। এবং চতুর্থ হচ্ছে ট্যারিফ। ইউরোপিয়ান ইউনিয়নে কতটা ট্যারিফ আছে না আছে আমি জানি না। এখন ভারতীয় শিল্পের যদি হয়, ওখানে এন্ট্রি হয়ে যায়, আর বাংলাদেশের সঙ্গে এখন ভারতের যা সম্পর্ক চলছে, তাহলে পরে ইউরোপিয়ান ইউনিয়ন এখন কিন্তু বাংলাদেশকে জায়গা দেবে না, কারণ ভারতের সঙ্গে তাই সম্পর্ক ভালো করার চেষ্টা করবে। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেই ইউরোপের সঙ্গে ভারতের একটা সমস্যা দেখা দিতে পারে। ইউরোপ সেদিকে পা বাড়াবে না, যেহেতু আমেরিকা রয়েছে। কারণ এই যত কিছু হচ্ছে, ধরুন ধন্যবাদটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প যদি এটা না করতেন, তাহলে পরে ইউরোপিয়ান ইউনিয়নও নিজেদের চিনতে পারতো না কি প্রকৃত বন্ধুকে শত্রু, আর আমরাও বিকল্প বাজারটা খুঁজে পেতাম না। এটা পুরোটাই ধন্যবাদ দেবেন একেবারে, আমাদের দেশবাসীকে বলছি, পুরোটাই ধন্যবাদ দেবেন আমাদের ট্রাম্প বাবুকে, মালিককে। মালিক যদি এটা না করতো তাহলে পরে চোখ খুলতো না। এখন এই যে গার্মেন্টস যে শিল্পগুলো বাংলাদেশে রয়েছে, সেই শিল্পগুলো ওরা তো একটা হুমকি আমি শুনেছি, ওরা হুমকি দিয়েছে যে 1 ফেব্রুয়ারি থেকে তারা সমস্ত শিল্পগুলো বন্ধ করে দেবে, কারণ তারা আর চালাতে পারছে না।
একই তো শিল্প টিল্পের 12টা বেজে গেছে, গার্মেন্টস শিল্পের 12টা বেজে গেছে, যে 40 বিলিয়ন মতো ডলার তাদের এক্সপোর্ট হতো। আমি বলছি না একেবারে মরে যাবে, সে কথা আমি বলছি না, তারা নিশ্চয়ই কিছুটা বেঁচে থাকবে। কিন্তু যদি বিদ্যুৎ না যায়, যদি তুলো না যায়, যদি সুতো হিসেবে কিছু না যায়, তাহলে পরে, আর যদি ফ্যাক্টরি না থাকে, তাহলে পরে এই শিল্পটা চলবে কি করে? সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানে গার্মেন্ট শিল্পের যেটা একমাত্র মানে রুজি রোজগারের জায়গা ছিল, বড় রুজি রোজগারের জায়গা ছিল, সেটা কিন্তু মানে ধ্বংস হতে পারে। এবার যদি ভারতবর্ষের একটা ওই যে আপনার পণ্য সরবরাহ নিয়ে একটা ঝামেলার ভেতরে ভেতরে চলছে, এইটা একটা যদি ফয়সালা হয়ে যায়, তাহলে পণ্য সরবরাহটা যদি বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ যদি বন্ধ হয়ে যায়, গার্মেন্ট শিল্প যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশ একেবারে চারদিক দিয়ে কিন্তু মারা পড়ে যাবে। তার মধ্যে রয়েছে মানে আভ্যন্তরীণ যে যত ঝামেলা রয়েছে, যেমন হচ্ছে আপনার আপনার কি বলে নির্বাচন নিয়ে ঝামেলা। কালকে একটা জায়গায় কোথায় জামাত এবং বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং 200 জনের ওপরে নাকি আহত হয়েছে। আমি বলেছি নির্বাচন যত এগিয়ে আসবে তত কিন্তু ঝামেলা বাড়বে এবং হতাহতের সম্ভাবনা বাড়বে এবং একটা রক্তক্ষয়ী অবস্থা তৈরি হবে। সেটা কিন্তু বহু আগে থেকে বলে যাচ্ছি, তার আলামত এখন থেকেই আপনারা পাচ্ছেন। ফলে বাংলাদেশের চারদিকে যে একেবারে অন্ধকার, সেটা কিন্তু বাংলাদেশ সরকার, ইউনূস সরকার কিন্তু খুব ভালো মতো বুঝতে পারছে। কিন্তু এই শত্রুতা যেটা হলো, সেটা কিন্তু তার জন্য বাংলাদেশ কিন্তু ভারতবর্ষকে কোনো রকম দোষ দিতে পারবে না। এটা পুরো পায়ে পা লাগিয়ে আগ বাড়িয়ে এই ঝগড়াটা করেছে। যেমন আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নকে দোষ দিতে পারবে না ভারতবর্ষের সঙ্গে এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য, যেমন ইউরোপিয়ান ইউনিয়নকে দোষ দিতে পারবে না, তেমনি বাংলাদেশও ভারতবর্ষকে দোষ দিতে পারবে না। এখন সেক্ষেত্রে বাংলাদেশের ভাগ্যে কিন্তু অন্ধকার আরো ঘনীভূত হচ্ছে। এবার যদি এর মধ্যে যদি খাদ্যপণ্য আর বিদ্যুৎটা যদি বন্ধ হয়ে যায়, আর ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে পরে রইলটা কি? এবার আপনারা বলুন বাংলাদেশের রইলটা কি? এবার আপনারা হয়তো স্বীকার কি অস্বীকার করবেন আমি জানি না, কিন্তু এই যে এফটিএ হয়েছে এবং 0% ট্যারিফে এফটিএটা হয়েছে গার্মেন্ট শিল্পের ওপরেতে ভারতবর্ষের সঙ্গে, সেখানে বাংলাদেশের কপালে যে একটা কষ্টের একটা মানে এই দেখা যাচ্ছে, মানে মানে কি বলবো, একটা কষ্টের আভাস দেখা যাচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু খুব ভালো মতো বুঝতে পারছেন। এবং গার্মেন্টস এর যে সমস্ত মানে পরিচালক যারা রয়েছেন, তারা আগে থেকেই বুঝে গেছেন, বুঝে গিয়েই তারা বলেছেন যে 1 ফেব্রুয়ারি থেকে আমরা সমস্ত শিল্প আর চালাতে পারবো না, আমরা বন্ধ করে দেবো। এবার তাহলে সরকার কি করবে? এবার সরকার ঠিক করুক। এবং যদি শিল্পগুলো বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের যে সমস্ত বেসরকারি যে সমস্ত কর্মী ওখানে সিইও ফিইও পর্যায়ে রয়েছে, যারা কোম্পানি চালায়, তারা ওখান থেকে ফিরে চলে আসবে। এখানে যে সমস্ত কোম্পানিগুলো কাজ করছে তাদের এখানে জয়েন করবে, তারা নিশ্চয়ই ভেতরে ভেতরে যোগাযোগ করছে। যখনই যোগাযোগ তাদের কমপ্লিট হয়ে যাবে, তারা ওখান থেকে ফিরে চলে আসবে। কারণ তার যদি বিদেশি কোম্পানি বন্ধ হয়ে যায়, তারা থেকেই করবে। একই তো ল অ্যান্ড অর্ডারের অবস্থা, ভবিষ্যতে কি হবে তাও বলা যায় না। আরো সংঘর্ষ আরো বাড়বে, যত দিন আসবে তত নির্বাচনের তত সংঘর্ষ উত্তাপ বাড়বে। এখন সেক্ষেত্রে বাংলাদেশ আরো অশান্ত হবে। মোটামুটি এই যে এফটিএ এবং এফটিএ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়ার মধ্যে যে চুক্তিটা হলো, এফটিএটা হলো, সেটা কিন্তু বাংলাদেশকে বড় রকমের ধাক্কা দিল, এটুকু বলা যায়। সবাই ভালো থাকবে। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমরা অনেকদিন ধরেই খুব কনফিউজড ছিলাম এবং বিশেষ করে ডক্টর ইউনূসের চেলারা যেভাবে বলছিল স্যারের 5 বছর, 10 বছর, এমনকি 50 বছর ক্ষমতায় থাকা উচিত, কিন্তু তারপরে তিনি যখন নির্বাচনের তারিখ ঘোষণা করলেন, তখন কনফিউশন হলো যে নির্বাচন কি আদৌ হবে কিনা। তো নির্বাচনটি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তো এখন যেটি আলোচনা আছে যে নির্বাচনের পরে কি হবে, ডক্টর ইউনূস কি ক্ষমতা ছেড়ে চলে যাবেন নতুন যারা নির্বাচিত হবেন তাদের ক্ষমতা দিয়ে, নাকি কি করবেন? এই ব্যাপারে কিছু তথ্য আমাদের কাছে এসেছে।
আজকে সেটা নিয়ে আলাপ করব। তবে তার আগে এই গতকাল বেসিক্যালি এবং আজকে সারাদিন কয়েকটা ভিডিও ক্লিপ দেখলাম এবং কয়েকটা ফটো কার্ড দেখলাম। পত্রিকায় নিউজও ছেপেছে যে গতকাল আহ, বুধবার ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026, এটি 4 দিন ব্যাপী একটা এক্সপো। এটি হচ্ছে চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে। তো গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সেই এক্সপোটা উদ্বোধন করেছেন। সেই এক্সপোতে তিনি কি কি বলেছেন আপনারা হয়তো শুনেছেন। কিছু কথা আমার কাছে খুব আপত্তিকর মনে হচ্ছে, তা একটা ছোট্ট ক্লিপ একটু শোনাই। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন, আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে আমরা। এই যে উনি বললেন যে জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীর সেরা কি বিশ্ব চ্যাম্পিয়ন বলা যায়। তা আমি আগেই বলেছিলাম যে যাবার আগে ডক্টর ইনুস বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের কিনারে নিয়ে গেছেন এবং এখন কফিনে পেরেক ঠুকতেছেন। এই যে বললেন যে বাংলাদেশ জালিয়াতিতে বিশ্ব সেরা বা পৃথিবীতে চ্যাম্পিয়ন, এইটা বলার মধ্য দিয়ে বাংলাদেশের কি চরম সর্বনাশটা করলেন। কেন বাংলাদেশকে তিনি জালিয়াতিতে চ্যাম্পিয়ন বলছেন? বলছেন বাংলাদেশের পাসপোর্ট জাল হয়, বাংলাদেশের বিভিন্ন দেশের যে ভিসা, এমনকি আমেরিকান ভিসাও জাল হয়। এইটা কি সত্যি? এই যে অ্যালিগেশনটা উনি দিলেন, বাংলাদেশে একসময় গলা কাটা পাসপোর্টের কথা আমরা শুনেছি, সেটা 80-র দশকে, 90-এর দশকে কিছুটা শুনেছি। কিন্তু এখন যে ডিজিটাল পাসপোর্ট গুলো হচ্ছে একদম সেই মানে একদম অত্যাধুনিক, ওর ভেতরে চিপস থাকে। তো এই পাসপোর্ট গুলো কি গণহারে আহ, জাল হওয়ার সুযোগ আছে বা আদৌ হয়? এরকম হয়তো কালে ভদ্রে একটা হইতে পারে, সেরকম দুই একটা জাল পাসপোর্ট কিন্তু উন্নত বিশ্বের দেশেও হয়, কিন্তু সেটা তো উদাহরণ হইতে পারে না। কিন্তু ডক্টর ইউনূস এমন ভাবে বললেন যে যারা বাংলাদেশে সবুজ পাসপোর্ট ক্যারি করে তারা অধিকাংশই জাল পাসপোর্ট ক্যারি করে। উনি পুরা জাতিকে জালিয়াতির কাঠগড়ায় দাঁড় করালেন। কিন্তু উনি কি, উনি যখন ছোট ছিলেন কিশোর বেলায়, তখন পত্রিকায় বিভিন্ন কুইজ টুইজ ধাঁধা দেওয়া হতো এবং সেগুলোর যারা উত্তর দিত তাদের জন্য পুরস্কার দেওয়া হতো। উনি করতো কি, তখন পত্রিকায় চিঠি লিখতো যে আমি অমুক, আমি সলেমান, আমার ঠিকানা চেঞ্জ হয়েছে, আমি পুরস্কার পাইছি, আপনি আমার এই ঠিকানায় পুরস্কারটা পাঠান বলে নিজের ঠিকানা দিত। মানে অন্যের পুরস্কারটা জালিয়াতি করে তিনি নিজে নিয়ে নিতেন। এটা তিনি ছোটবেলা থেকেই করছেন। এই গল্পটা কিন্তু আমরা বলছি না, এটা উনি নিজের বইয়ে নিজেই লিখেছেন। তো যার শৈশবের শুরু, কৈশোরের শুরুতেই জালিয়াতি, এবং তারপরে দেখেন এই যে 17 মাস হলো যে আহ, জোর করে যে অবৈধভাবে প্রধান উপদেষ্টা হয়েছে, এই প্রধান উপদেষ্টা হয়ে কি কি জালিয়াতি করেছে। নিজের যা যা উপকার করা সব করছে, নিজের বিরুদ্ধে মামলা খারিজ করে দিছে, গ্রামীণের 666 কোটি টাকা কর মওকুফ করেছে, গ্রামীণের মালিকানা ছিল সরকারের সেটা কমিয়ে 10%-এ নিয়ে আসছে, গ্রামীণের সব ট্যাক্স, গ্রামীণ কিন্তু ব্যাংকিং নিয়ম মেনে চলে, তার ট্যাক্স 2029 পর্যন্ত মাফ করে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়েছে, মেডিকেল কলেজের অনুমতি নিয়েছে, আদম রপ্তানির লাইসেন্স নিয়েছে। কি নেয় নাই আমি একটা লিস্ট করছি। মানে জালিয়াতির চরম সে নিজে করেছে এবং সে নিজে একটা জালিয়াত, সে মনে করে তার মতো বাংলাদেশে সবাই জালিয়াত। এবং এই 17 মাসে বাংলাদেশকে, একজন আজকে বলতেছিল যে শেখ হাসিনা বাংলাদেশটাকে সিঙ্গাপুর বানাবে এই চেষ্টা করছিল, তিনি এসে বললেন যে না, সিঙ্গাপুর না, আমরা আমেরিকা হব। তো সবাই দেশবাসী ওনার প্লেনে উঠলো, উনি আমেরিকা যাওয়ার কথা বলে উনি পাকিস্তানে সবাই নামাই দিলেন। বাংলাদেশ একটা উদীয়মান ইমার্জিং একটা ইকোনমির দেশ, সেই দেশটাকে এখন পাকিস্তানের মতো ফকির বানাচ্ছে।
বিদেশি বিনিয়োগ অলরেডি 62% নাই হয়ে গেছে। আমাদের এই যে 12ই ফেব্রুয়ারি যে একতরফা নির্বাচন করার চেষ্টা করছে, তার মধ্য দিয়ে গণতন্ত্র জাদুঘরে চলে গেছে। ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের মাধ্যমে $2 বিলিয়ন রপ্তানি আজকে ঝুঁকির মুখে। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্য দিয়ে 5টি বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। বাংলাদেশের সব উন্নয়ন কার্যক্রম থমকে গেছে। কোনো উন্নয়ন কার্যক্রম নতুন করে শুরু করেনি, কিন্তু ইতিমধ্যেই $18 বিলিয়ন লোন নিয়ে ফেলেছে এবং সেই লোনের টাকা হাওয়া হয়ে গেছে। লন্ডন প্রবাসী একজন অর্থনীতিবিদ আছে মামুনুর রশিদ, তিনি বললেন যে 200 বিলিয়ন মার্কিন ডলার তারা দেশ থেকে অলরেডি 17 মাসে পাচার করেছে। 200 বিলিয়ন ডলার, চিন্তা করা যায় মানে কি পরিমাণ ফ্রডকে এই মানুষ ক্ষমতায় বসিয়েছে। জোর করে মানুষের সাথে প্রতারণা করে তিনি এই কাজটা করেছে। এখন এই লোকটা ক্ষমতার থেকে তো যেতে চান না, কিন্তু তিনি ফেব্রুয়ারির ইলেকশনের পরে কি চলে যাবেন? এইটার আমরা যখন ডিগ ডাউন করছিলাম তখন তার ব্যক্তি বিশেষ সহকারী প্রফেসর আলী রিয়াজ, সংবিধান বিশেষজ্ঞ না হয়েও সংবিধান সংস্কার কমিটিতে ছিলেন, লিড দিয়েছেন, আবার জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ছিলেন, ডক্টর ইউনূস সেটার সভাপতি ছিলেন। তো এখন আলী রিয়াজ একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটা হলো যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা প্রথম 6 মাস গণপরিষদ সদস্য থাকবেন। সাধারণত কি হয়, ইলেকশন হয়, এমপি হয়, তারা শপথ নেয়, সরকার গঠন করে, একজন প্রধানমন্ত্রী হয়, মন্ত্রী পরিষদ হয়, বিরোধী দল হয়। এখানে সেটা হবে না। তখন যারা ইলেক্টেড হবে তারা গণপরিষদ সদস্য হবে। এই গণপরিষদ সদস্যদের কাজ হবে তখন এই জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন করা। সংবিধান সংশোধন করে তখন সংবিধানের নিম্ন কক্ষ যারা নির্বাচিত হলেন এবং এই আনুপাতিক ভোটের হারে উচ্চ কক্ষ গঠিত হবে এবং তখন তারা যাই সিদ্ধান্ত নিক সংবিধান সংশোধন সহ সেটা উচ্চ কক্ষে অ্যাপ্রুভ হইতে হবে, তারপর সেটা রাষ্ট্রপতির কাছে যাবে। এবং এখন এই আনুপাতিক হারে যেটা নেপালে হয়েছে, দেখা গেল ছোট ছোট পার্টি বা জামাত টামাত যারা বিরোধী দলে থাকে এরা উচ্চ কক্ষে এমন একটা সংখ্যা পায় যে তারা তখন পুরো সংসদটাই অস্থিতিশীল হয়ে যায়। সরকার একটা বিল পাশ করাতে যাচ্ছে, সেটা হচ্ছে না, তো একটা ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে হবে। তো এই 6 মাস ডক্টর ইউনূস কি ক্ষমতা ফেব্রুয়ারির ইলেকশনের পরে চলে যাবে? এই 6 মাস গণপরিষদ হলে ক্ষমতা কাদের হাতে থাকবে? এই 6 মাস ডক্টর ইউনূস তার উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষমতায় থাকবে। তার মানে আগস্ট পর্যন্ত সে ক্ষমতা চালায় যাবে। তারপরে আবার নতুন কোনো ষড়যন্ত্র আসে কিনা সেটা আমরা বলতে পারছি না, কিন্তু অগস্ট পর্যন্ত যে সে ক্ষমতায় থাকতে চাচ্ছে, অগস্টের আগে যে সে ক্ষমতা ছাড়বে না, এটা মোটামুটি তার দিক থেকে নিশ্চিত হয়ে গেছে। এবং তার কিছু যে কোর উপদেষ্টা পরিষদ আছে তারা মোটামুটি এই ষড়যন্ত্রটা করেছে এবং এটাই আলী রিয়াজ মার্কেটে ছেড়েছে। এই কথা শোনার পরে আমার একটি সূত্র বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিলেন, যে খুব গুরুত্বপূর্ণ এক নেতা, তিনি বলেছেন যে নির্বাচনটা শুধু হোক, যদি বিএনপি মেজরিটি নিয়ে ক্ষমতায় যায় তাহলে সর্বোচ্চ ডক্টর ইউনূসকে সময় দেওয়া হবে 10 দিন। এই 10 দিনের মধ্যে তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে সসম্মানে। যদি সেটা না করে টালটু বাল্টু করে তাহলে তাকে পিছনে লাথি দিয়ে খেদানো হবে। তাহলে দেখা যাক নির্বাচনে কারা জয়লাভ করে, এবং যে কারণে ডক্টর ইউনূস বা আরো যারা আছে ষড়যন্ত্র করছে তারা কিন্তু বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে এই চেষ্টাটা করছে, সেটা নিয়ে আমি পরে কথা বলব। তাহলে ডক্টর ইউনূসের এই ষড়যন্ত্রের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। এই ঠাউট বাটপার পুরো জাতিকে বিশ্বের কাছে ছোট করতেছে। আরো অনেক আপত্তিকর কথা বলেছে সরকারের যারা সরকারি চাকরি করেন তাদের 5 বছরের বেশি চাকরি করা উচিত না, তাতে নাকি
সৃজনশীলতা কমে যায়, 10 বছর পর পর নতুন করে শুরু করতে হয়। তো ডক্টর ইউনূস, আপনি গ্রামীণ ব্যাংকের এমডি কত বছর ছিলেন এবং আপনার অবসরের বয়স ছিল 65। আপনি তো 70 বছরে এইটা ছাড়তে চাননি এবং এই পদ না ছাড়ার জন্য আপনি হাইকোর্ট পর্যন্ত ফাইট করেছেন। আপনি গ্রামীণ ব্যাংকের একটা এমডি পদ ছাড়তে পারেন নাই, আর আপনি নসিহত দিচ্ছেন যে সরকারের চাকরি কারো 5 বছরের বেশি করা উচিত না। এটা কি আমেরিকা? আপনারই একা ইনোভেটিভনেস আছে, সৃজনশীলতা আছে, আর কারো কিছু নাই। যাই হোক, আজ এ পর্যন্তই।